আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পর একটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে সবার সাথে হাজির হয়েছি। তো সবাই যে যেখান থেকে লাইভ ক্লাসটা দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা, এবং কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসটায় অংশ নিয়েছেন অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি অন্য একটি ডিভাইসে চেক করে নিচ্ছি লাইভটা ঠিকঠাক আছে কিনা। আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা কিংবা আদার্স সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক আছে, আমরা লাইভ ক্লাসটা চেক করে নিয়েছি। যে যেখান থেকে লাইভ ক্লাসটায় অংশ নিচ্ছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং কে কোথা থেকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন সেটাও জানাবেন। সেই সাথে লাইভ ক্লাসটা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা একটু ওয়েট করব সবার জয়েন করার জন্য, এবং যারা যারা জয়েন করছেন একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে আরও অনেকে অংশগ্রহণ করতে পারে। তো সাথে আছে আমি সাদা আপু। যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন আমাকে একটু কমেন্ট করবেন, এবং আমরা একটু সময় নিব আপনাদের অংশগ্রহণের জন্য। বেশ অনেকদিন পর একটা লাইভ ক্লাস নিয়ে এলাম। আশা করব আজকের লাইভ ক্লাসটাতে সবাই অংশগ্রহণ করবেন, এবং সামনে যেহেতু আপনাদের বেশ কিছু পরীক্ষা রয়েছে, তো ইনশাল্লাহ আজকের ক্লাসটা যারা করবেন তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে 1 মার্ক নিশ্চিত করতে পারবেন আজকের এই ক্লাসটা থেকে। তো সবাই একটু ফার্স্ট জয়েন করে ফেলেন, এবং জয়েন করে আমাকে কমেন্টে জানান যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আর কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা আমাকে একটু জানিয়ে দিবেন। ওকে, কমেন্টের জন্য অপেক্ষা করছি। কমেন্ট আসলেই আমি আপনাদের সাথে আপনাদের থেকে কমেন্টের জন্য ওয়েট করছি। কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ ক্লাসটা দেখছেন। তানজিনা রিপা লিখেছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা ববি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপু, ববি আপুকে। আসসালামু আলাইকুম ম্যাম। তানজিনা রিপা ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে জয়েন করছেন? আচ্ছা, ফোনের ক্যামেরাটা ঘুরে গিয়েছে। কে কোথা থেকে জয়েন করছেন জানাবেন। ওকে, তানজিনা রিপা লিখেছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, আমি চাঁদপুর থেকে দেখছি। ওকে, আরও যারা যারা জয়েন করেছেন আমাকে একটু কমেন্টে জানান কে কোথা থেকে লাইভ ক্লাসটাতে অংশ নিচ্ছেন, আর কে কে আমার সাথে আজকে একদম ফার্স্ট ক্লাস করছেন, আর কারা অনেক আগে থেকে আমার সাথে ক্লাস করেন সেটা একটু জানিয়ে দিবেন। আর সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? যেহেতু ফ্রি লাইভ ক্লাস আমরা শেয়ার করে সবার সাথে ক্লাসটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব। এটা বারবার নড়ে যাচ্ছে কেন, এটাই তো বুঝলাম না। ওকে, আমরা কে কে আছি আমরা কমেন্টে জানাবো, এবং আমরা একটু ফাস্ট জয়েন করব, সেই সাথে সবার সাথে ক্লাসটা শেয়ার করে দিব। ওকে, দেখি কে কে কমেন্ট করেছে। ফরিদা পারভিন লিখেছে আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আকাশ সাহা লিখেছি ক্লিয়ার আপু, বগুড়া থেকে দেখছি। ওকে, বগুড়া থেকে জয়েন করেছে আকাশ সাহা। মোহাম্মদ আবদুল্লাহ হানাফি মাগুরা সদর থেকে দেখছে। তানজিনা রিপা, আচ্ছা তানজিনা রিপা তার বন্ধুকে মেনশন করেছে, রূপালী বৃষ্টি। আচ্ছা, আকাশ সাহা আগে থেকে ক্লাস করি আপু। আচ্ছা, তারপর মোহাম্মদ
আব্দুল্লাহ হানফি লিখেছে আমার প্রথম ক্লাস আজকে। আচ্ছা, অনেক অনেক স্বাগতম ক্লাসে। এবং বলে নেই যে আমি মূলত বাংলা ব্যাকরণ পড়াই, অর্থাৎ বাংলা পুরো বিষয়টা আমি পড়িয়ে থাকি। এবং আজকের ফ্রি ক্লাসেও আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, যে টপিকটা থেকে আপনার সামনে আগত যে কোনো চাকরির পরীক্ষাতে ইনশাল্লাহ আপনি 1 মার্ক কমন পেয়ে যাবেন। ঠিক আছে? তো আরও আছে আমাদের সাথে তানজিনা রিপা, কিন্তু তার অনেক বন্ধুকে মেনশন করছে, তো ঝরা পালককে মেনশন করেছে। একটু সবাই ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিবেন, আমরা ক্লাস শুরু করব। এবং সেই সাথে আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারাও ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে? আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। আর অবশ্যই আজকে ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। কোন টপিক পড়ব এটা কি গেস করতে পারেন? দেখি কার কেমন আইডিয়া আছে, কোন কোন টপিক থেকে পরীক্ষায় 1 মার্ক অবশ্যই আসে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু কথা স্টপ রাখি, আপনারা কমেন্ট করতে থাকেন। ঠিক আছে? সেই সময়ে আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই। তো ঠিক আছে, আজান শেষ হয়েছে, আমরা আবার কথা বলা শুরু করি। তো অনেকেই কমেন্ট করেছে, যেরকম এখানে কমেন্ট করেছে মোহাম্মদ আব্দুল্লাহ হানাফি লিখেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপু রায়হান লিখেছে কারক অথবা সমাস। তো আমি আসলে প্রশ্ন করেছিলাম যে কার কার আইডিয়া আছে কোন টপিক থেকে আসলে পরীক্ষায় 1 মার্ক নিশ্চিত এসে থাকে। তো এখানে আসলে কারক এবং সমাস দুটো টপিকের মধ্যে আমাদের কারক এটা কিন্তু আসলে বিসিএসের সিলেবাসে নেই। হ্যাঁ, বিসিএসের সিলেবাসে না থাকলেও বিসিএসেও অনেক সময় কারক থেকে প্রশ্ন আসে, একেবারে যে আসে না তা না, সিলেবাস বহির্ভূত বিষয় হলেও এখানে কোশ্চেন আসে। এবং মজার বিষয় হচ্ছে বিসিএসের সিলেবাসে না থাকলেও কিংবা বিসিএসে এখান থেকে কোশ্চেন আসে না এরকম হলেও আপনার যে প্রাইমারি নিবন্ধন কিংবা 11 থেকে 20তম গ্রেডের যেসব পরীক্ষা আছে সেই সব পরীক্ষাতে কিন্তু কারক থেকে বেশ ভালো কোশ্চেন আসে এবং নিশ্চিত থাকতে পারেন যে সেই সব জায়গাতে কারক নিয়ে প্রশ্ন আসে। এখন আসি সমাসের বিষয়টা। সমাস একেবারে 100% যে এখান থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে? সমাস থেকে কোশ্চেন অবশ্যই আসবে, এটা বিসিএস সহ আপনার প্রাইমারি নিবন্ধন ব্যাংক 11 to 20 গ্রেডের যেসব চাকরির পরীক্ষা আছে সেই সব জায়গাতে অবশ্যই সমাস থেকে কোশ্চেন এসে থাকে। আরও একজন কমেন্ট করেছে মোহাম্মদ আব্দুল্লাহ হানাফি, সমাস কারক সন্ধি। হ্যাঁ, সন্ধিটাও গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা এমন একটা বিষয় দেখব যেটা আসলে শেখার বিষয়, সেটা হচ্ছে সমাস।
সমাজটা আসলে সমাজ নিয়ে আমরা অনেকেই খুব ভয়ের মধ্যে থাকি, অনেকে প্যানিকের মধ্যে থাকি যে সমাজ থেকে কোশ্চেন আসলে হয়তো পারবো না, কিংবা সমাজটা অনেক কঠিন। তো ইনশাআল্লাহ যার যার কাছে সমাজ কঠিন লাগে আজকের ক্লাস করলে আশা করছি সমাজটা অনেক সহজ লাগবে, এবং সেই সাথে সমাজ নিয়ে যার যার কনফিউশন আছে বা কোনো ধরনের ভীতি আছে তাদের আশা করছি আজকের ক্লাসে সেটা দূর হয়ে যাবে। আমার ক্যামেরাটা বারবার মুভ করছে এই পাশে। ওকে, তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাব। তার আগে কে কে ক্লাসটা শেয়ার করেছেন একটু শেয়ার ডান লিখবেন, আর কে কোথা থেকে ক্লাস করছেন, অনেকেই জয়েন করেছেন, কে কোথা থেকে ক্লাস করছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন, এবং সেই সাথে কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ কোন সেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমরা ক্লাসে চলে যাই। আমরা অলরেডি বেশ অনেক সময় কথাবার্তা বলেছি, আপনারা সবাই ক্লাসে জয়েন করতে থাকেন এবং সবাই একটু শেয়ার করে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিব আমরা। ওকে, আমরা প্রথম প্রশ্নে যাই। আমরা এখন একটু বোর্ডটা ক্লিয়ার করি। আর যেহেতু ফ্রি ক্লাস সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, যেহেতু ফ্রি ক্লাস সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোনো ধরনের প্রবলেম যদি হয় স্ক্রিনে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন, আমি একটু ফাস্ট লিখবো, লেখা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন। যথারীতি কোন সমাস, আচ্ছা একটু ধরে ধরে লিখি, আসলে ওইভাবে লিখলে বোঝা যায় না। অপশনে রয়েছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব দ্বিগু, আমরা খুব ধীরে ধীরে আজকে সমাজটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নাই, সবাই আস্তে ধীরে যারা পারেন তারা অ্যান্সার করার চেষ্টা করেন, আর যারা সমাজটা একটু কম পারেন তারাও অ্যান্সার করার চেষ্টা করেন। আমি তো কোয়েশ্চেনটা সলভ করবই, তাই না? ওকে, এমডি আমির আছে আমাদের সাথে অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, অনেক অনেক শুভকামনা এমডি আমিরের জন্য। অ্যাডমিশন কি এটা দ্বিতীয় টাইম দেবে বোধহয় এমডি আমির। তো যাই হোক, আসলে শিক্ষাটা কখনো বৃথা যায় না, শিখলে সব জায়গাতে যে কোনো না মানে কোনো না কোনো জায়গাতে একটা সময় কাজে লাগে, যার কারণে আমরা যে কোনো ধরনের শিক্ষা গ্রহণ করাটা এটা কোনোভাবেই কিন্তু আমাদের জন্য বৃথা না, তাই না? তো ঠিক আছে, সবাই আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারে। একদম ক্লাস 9-10-এর যারা আছো তারা থেকে শুরু করে ইন্টার, অ্যাডমিশন, নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছ যারা, এছাড়া চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারাও আমাদের সাথে তো অবশ্যই জয়েন করবে। এছাড়া যারা ছোট ভাই বোনেরা আছো তারাও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারবে। ঠিক আছে, তোমরা কারা কারা মানে স্কুলে পড়ো বা অ্যাডমিশনের জন্য এরকম যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা চাকরির পরীক্ষার্থী আছেন আমার সাথে তারাও কিন্তু চাইলে আপনার ছোট ভাই বোনদের সাথে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও আপনার সাথে সাথে ক্লাসটা থেকে উপকৃত হয়। তো ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যথারীতি কোন সমাস। আমরা একটু কমেন্ট দেখব, প্রথমে একটু দেখি আপনাদের কার কি অবস্থা সমাস নিয়ে। আমরা একটু কমেন্ট দেখব যে কমেন্টে কে কি উত্তর করছেন। আচ্ছা, ওকে, তানজিনা রিপা লিখেছে শেয়ার ডান, এমডি আমি লিখেছে চট্টগ্রাম থেকে দেখছে, ওকে থ্যাংক ইউ। আকাশ সাহা লিখেছে ক অর্থাৎ অব্যয়ীভাব সমাস বলছে, এমডি আমির লিখেছে দ্বিগু, তারপর রুহুল মণ্ডল লিখেছে যথা ও রীতি। আচ্ছা, আকাশ সাহা লিখেছে অব্যয়ীভাব। ওকে, আমরা আরও যারা আছি তারা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং যারা যারা অ্যান্সার করেছে তাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা কিংবা কাটা সঠিক হয়েছে সেটা অবশ্যই আমরা দেখব। আমরা প্রথমে কোয়েশ্চেনটা সলভ করি। দেখেন,
এখানে বলছে যথারীতি কোন সমাস। সমাস নির্ণয়ের একটা সহজ টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে আমরা সমাসটা নির্ণয় করলে খুব সহজে সমাস নির্ণয় করা যায়। ঠিক আছে, সেমভাবে আমাদের যথা এবং রীতি, এই যে একটা পদ, এই পদটাতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পূর্বপদ এবং আরেকটা পরপদ। এবং আমরা ম্যাক্সিমাম সমাসই নির্ণয় করার সময় পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটাতে একটু মানে নজর দিব। এখন যথারীতি, হ্যাঁ, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, একটু ধৈর্য ধরে ক্লাসে থাকবেন, হ্যাঁ, ধৈর্য ধরে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। যদি আমরা যথারীতিকে ব্যাস বাক্য করি তাহলে এটার ব্যাস বাক্য কি হয়? রীতিকে অতিক্রম না করে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমাদের দুইটা অংশ ছিল, একটা যথা এবং একটা রীতি। এবং এখানে যথারীতি আমাদের যথা হচ্ছে পূর্বপদ এবং রীতি হচ্ছে পরপদ। এখন যথারীতি এটার আমরা ব্যাস বাক্য যদি করি রীতিকে অতিক্রম না করে, এবং এটার মিনিং যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায়, যে যে রীতি বা নিয়মটা আছে সেটাকে অতিক্রম না করাটাকে আমরা বলছি যথারীতি। অর্থাৎ মানে যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে কাজটাকে করতে হবে। তাহলে এখানে দেখেন তো প্রাধান্য আমরা কাকে দিচ্ছি? প্রাধান্য কিন্তু এই যে যথাকে দিচ্ছি। যথা অর্থ হচ্ছে অতিক্রম। ঠিক আছে, অতিক্রম, অর্থাৎ এই যে রীতিকে অতিক্রম না করাটাকেই আমরা বলছি যথারীতি। এখন রীতি, শুধু যদি আমি রীতি বলতাম তাহলে কিন্তু কথার মিনিংটা অন্যরকম হতো। রীতি অর্থাৎ নিয়মকে বোঝাতাম, কিন্তু আমি যখন বলছি যথারীতি অর্থাৎ আমি যথার উপরে প্রাধান্য দিচ্ছি, সেটা হচ্ছে আমার যথারীতি, অর্থাৎ নিয়মকে অতিক্রম না করলে সেটা যথারীতি। সেখানে কিন্তু আমি পূর্বপদের উপরে প্রাধান্য দিচ্ছি, তার মানে আমি পূর্বপদের উপরে প্রাধান্য দিচ্ছি। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, এটা এক ধরনের অব্যয়। ঠিক আছে, এক ধরনের অব্যয়। এখন এত কিছু বলার মানে হচ্ছে, আমরা যখন দেখব কোনো সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং সেই সমাসের পূর্বপদে একটা অব্যয় বা উপসর্গ রয়েছে, সেটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। এবং মনে রাখবেন একমাত্র অব্যয়ীভাব সমাসই পূর্বপদ প্রধান সমাস। ঠিক আছে, তো যারা যারা অব্যয়ীভাব সমাস উত্তর করেছিলেন তাদের উত্তর সঠিক হয়েছে। এবং সমাসটা যদি এভাবে বুঝে পড়েন তাহলে কিন্তু সমাস নিয়ে কোনো টেনশন থাকবে না, আপনি যে কোনো ধরনের সমাসই কিন্তু নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা কারা কারা বুঝেছি এবং কাদের জন্য একটু আরেকবার বলার প্রয়োজন আছে, আমরা একটু কমেন্ট করে জানাতে পারি। যদি কেউ মনে করেন যে আমার আরেকবার শুনতে হবে, আমি বুঝিনি, তাহলে আমাকে আরেকবার বলতে পারেন। তারপরও আমি আরেকবার রিপিট করছি, আমরা যখন কোনো সমাসে পূর্বপদ এবং পরপদের ভেতরে পূর্বপদের অর্থকে প্রাধান্য দিয়ে সেটার মিনিংটা পাবো, তখন সেটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। এবং অব্যয়ীভাব সমাসটা সবসময় মনে রাখবেন, এটা পূর্বপদে একটা অব্যয় কিংবা উপসর্গ থাকবে এবং এই অব্যয় বা উপসর্গের অর্থটাই প্রাধান্য পাবে। এটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। আমাদের কারো কোনো কমেন্ট থাকলে কিংবা কোনো কিছু বলার থাকলে এই প্রশ্ন নিয়ে আমরা কমেন্ট করব। ঠিক আছে, এবং এই যে যথারীতি, এখান থেকে আরেক ধরনের কোশ্চেন হয়। কি ধরনের কোশ্চেন হয়? যেমন এই যে যথারীতি শব্দটাতে যে যথা, এটার অর্থ কি? এটার অর্থ কি? এটার অর্থটাও কিন্তু আপনার কাছে চাইতে পারে। এবং এই যথা শব্দের অর্থ যেরকম চাইতে পারে, যথা দিয়ে আরো অনেক ধরনের এরকম অব্যয়ীভাব সমাস আপনাকে বলতে পারে। যথা দিয়ে না, মানে যথা দিয়ে তো আরও আছে, যথাবিধি, হ্যাঁ, সেরকম অন্যান্য অব্যয়ীভাব সমাসও আছে যেগুলো আপনি পূর্বপদের অর্থের ওপর ভিত্তি করে যেগুলোকে আপনি সমাধান করতে পারেন। হ্যাঁ, এরকম যথেষ্ট,
যথাবিধি, যথারীতি তো আমরা দেখলামই, তাই না? এছাড়াও আছে যথাসাধ্য, যথাসময়, যথাসাধ্য, যথাসময়, হ্যাঁ, এগুলো সবই আমরা এই নিয়মে সলভ করতে পারি। ঠিক আছে, তো আমরা কমেন্টে জানাবো আমরা কারা কারা অব্যয়ভাব সমাসটা ক্লিয়ার বুঝতে পেরেছি, আর না বুঝে থাকলেও কমেন্টে জানাবো। ঠিক আছে, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন, ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন। তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলভ করলাম। আচ্ছা, একটা জিনিস দেখা হয়নি, প্রথম প্রশ্নটার সঠিক উত্তর কে কে দিয়েছিল? সঠিক উত্তর কে কে দিয়েছিল? সঠিক উত্তর দিয়েছিল হচ্ছে আমাদের রুহুল মণ্ডল এবং আকাশ সাহা। ওকে, আচ্ছা, রুহুল মণ্ডল এবং আকাশ সাহা ওনারা অ্যান্সার করেছিল অব্যয়ভাব সমাস। হ্যাঁ, ওনাদের অ্যান্সারটা ঠিক ছিল। ওকে, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্নটা চিকিৎসা শাস্ত্র কোন সমাস? অপশনে রয়েছে দ্বন্দ্ব, তৎপুরুষ, জি কলম, ওখানে আমার সাদা ব্যাগ আছে না, সাদা ব্যাগের মধ্যে কলম আছে একটা। অপশন গ তে রয়েছে কর্মধারায়, এবং অপশন ঘ তে রয়েছে বহুব্রীহি। দেখি এটার অ্যান্সারটা কে কে করতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র কোন সমাস? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি। অপশনে রয়েছে দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রী, আচ্ছা বহুব্রীহি, এটা সম্পূর্ণ করিনি। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? সবাই একটু আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি, তারপর আমরা কোয়েশ্চেনটা সলভ করব। আস্তান আহমেদ লিখেছে আমার কলেজের প্রিয় স্যার। আচ্ছা, নোয়াখালী ও লক্ষ্মীপুর কে কে আছেন? আচ্ছা, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখছে আস্তান আহমেদ। ওকে, আমরা আরও যারা যারা আছি তারা ক্লাসে এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ক্লাসে আমরা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব, এবং আপনারা সলভ করে আগে চেষ্টা করেন, তারপরে আমি সলভ করে দিব আবার কোয়েশ্চেনটা। ওকে, আহসান আহমেদ লিখেছে আপনার ক্লাস যত করি তত ভালো লাগে স্যার। অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে অনেক আগে থেকে আছেন। আমি আসলে নিয়মিত ফ্রি ক্লাসটা করতে পারি না, তবে চেষ্টা করি যখনই সময় পাই আপনাদের জন্য ফ্রি ক্লাসটা অ্যারেঞ্জ করার। তবে এখন আপাতত চেষ্টা থাকবে একদম নিয়মিত একটা টাইমে আপনাদের জন্য ফ্রি ক্লাস আয়োজন করার। ঠিক আছে, এবং সেটা আসলে ডিপেন্ড করবে আপনারা কতটা আমাকে সাপোর্ট করছেন। আপনারা যতটা আমাকে সাপোর্ট করবেন তত বেশি বেশি আপনাদের জন্য আমি ক্লাস আয়োজন করতে পারবো। ঠিক আছে, কি আর ক্লাসে এসে যদি দেখি যে আপনারা কেউ ক্লাস করছেন না, ক্লাসে অনেক উপস্থিতি কম, তাহলে আসলে আমার তখন ফ্রি ক্লাস মানে করানোর আগ্রহটা কমে যাবে, তাই না? ওকে, তো আমরা যারা আছি আমরা একটু কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ওকে, এমডি আমির লিখেছে খ। আকলিমা বিনতে আফসার লিখেছে সুন্দর ক্লাস ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আকলিমা বিনতে আফসার। এবং আকলিমা বিনতে আফসার কিন্তু রেগুলার মানে আমার সাথে আমাকে ফলো করে, আমার পোস্টগুলোতে উনি ইয়ে করে, এবং ক্লাসগুলো নিয়মিত উনি করে। ঠিক আছে, রাহেলা বিপা লিখেছে আমি আছি নোয়াখালীর। আচ্ছা, নোয়াখালী থেকে দুইজন আছে। আহসান আহমেদ লিখেছে স্যার আপনার ক্লাসটা সাপ্তাহিক কয়দিন হয়, কয়টা থেকে শুরু হয় একটু বলবেন? আচ্ছা, ক্লাস আসলে আমি শিডিউল দিতে পারি না যদিও, তারপরেও এখন চেষ্টা করব প্রতিদিন রাত 8টায় ক্লাস করার। হ্যাঁ, রাত 8টায় ফ্রি ক্লাস করার চেষ্টা করব।
প্রতিদিন রাত 8টায়। এবং এছাড়া যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেটা তো আমি জানিয়ে দেব, তবে চেষ্টা থাকবে প্রতিদিন রাত 8টায় আপনাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করার। ওকে, তো আমরা অনেক সময় পার হয়েছে, এখন একটু দেখি অনেকেই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করেছেন। এখন দেখেন চিকিৎসা শাস্ত্র কোন সমাস, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে অপশনে রয়েছে দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয় এবং বহুব্রীহি। একটা জিনিস মনে রাখবেন, আমরা দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতকে গাই পরপদের গান, এটার অর্থ কি, মানে বিস্তারিত যদি বলি, দ্বি অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই সবগুলোর তিনটা সমাসের প্রথম অক্ষর নিয়ে আমরা বলি দ্বিতক, এবং এই দ্বিতকে আমরা পরপদের গান গাই, অর্থাৎ হচ্ছে এই তিনটা সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায় এই তিনটা সমাসে। তো সেম ভাবে আমাদের এখানে দ্বন্দ্ব সমাস রয়েছে, অপশনে তৎপুরুষ রয়েছে, কর্মধারয় রয়েছে, বহুব্রীহি রয়েছে। বহুব্রীহিতে আমরা কি পাই, নতুন অর্থ পাই, তাই না? তো এখানে ওকে, তো এখানে আমরা এখন দেখেন আমাদের প্রশ্নে বলা হচ্ছে চিকিৎসা শাস্ত্রটা কোন সমাস, চিকিৎসা শাস্ত্র। এখন যদি চিকিৎসা শাস্ত্রের ব্যাস বাক্য আমরা করি তাহলে কি দাঁড়ায়, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, রাইট? চিকিৎসা বিষয়ক শাস্ত্র। এখন এখানে বলেন তো কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে? এখানে কিন্তু দুইটা পদ আছে, একটা চিকিৎসা, একটা মানে দুইটা পদ না, দুইটা মানে অংশ বলি আমরা, যদিও এখানে একটা পদই বোঝায়, হ্যাঁ, তারপরেও আমরা এখানে একটা অংশকে পূর্বপদ বলি আর একটা অংশকে পরপদ বলি। তো এই যে পূর্বপদ বা পরপদ দুইটার মধ্যে কোনটার অর্থটা আসলে প্রাধান্য পাচ্ছে? চিকিৎসা শাস্ত্র, দেখেন আমি যখন এখানে বলছি চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বললে কিন্তু এটা অন্য একটা মিনিং বোঝাচ্ছে, অর্থাৎ একটা রুগীর জন্য যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় সেটাকে আমরা বলি চিকিৎসা। কিন্তু চিকিৎসার সাথে যখন আমরা শাস্ত্র কথাটা যোগ করছি তখন এটা কি হচ্ছে, চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র আছে সেটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এখানে দেখেন পরপদের জন্য এটার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে যেহেতু এখানে পরপদের অর্থটাকেই প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ এটা পরপদ প্রধান সমাস। এবং পরপদ প্রধান সমাস আমাদের কি কি আছে বললাম, তিনটা আছে। দ্বিতকে আমরা গাই পরপদের গান, ঠিক আছে? এখন দেখেন দ্বিতকে আমরা পরপদের গান গাইলেও এই তিনটা পরপদ প্রধান সমাসের মধ্যে আবার পার্থক্য আছে, ঠিক আছে? পার্থক্যটা কি, যেমন আমরা দ্বিগুতে কি দেখব, আমরা দ্বিগুতে দেখব সেখানে সমাহার থাকে ব্যাস বাক্যে, তৎপুরুষে দেখব বিভক্তি লোপ পায়, এবং কর্মধারয় সমাসে দেখব তুলনা বোঝায় এবং ব্যাস বাক্যে যে, যিনি, তিনি, এই বিষয়গুলো থাকবে, সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। এখন আমাদের এখানে যে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এখানে আমরা ব্যাস বাক্য থেকে কোনো ধরনের বিভক্তি কি লোপ হতে দেখেছি না, যেহেতু বিভক্তি লোপ হতে দেখিনি, যা সেই কারণে আমাদের এটা তৎপুরুষ সমাস হওয়ার কোনো কারণই নেই। এবং এখানে দ্বিগু সমাস তো আমাদের নেই অপশনে, তাহলে দ্বিগু সমাস মাথায় আনার তো কোনো প্রশ্নই আসে না। আছে একমাত্র বাকি পরপদ প্রধান সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে? কর্মধারয় সমাস, এবং এটা হচ্ছে আমাদের মধ্য পদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিই। যে সকল কর্মধারয় সমাসের শেষে এই শাস্ত্র এবং বিদ্যা কথাটা থাকবে, যে সকল কর্মধারয় সমাসের শেষে দেখবেন শাস্ত্র এবং বিদ্যা কথাটা থাকবে, সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস দাগাবেন নিশ্চিন্তে, ঠিক আছে? যেমন চিকিৎসা শাস্ত্র, প্রাণী বিদ্যা, হ্যাঁ, এগুলো যেরকম শেষে আমাদের শাস্ত্র বা বিদ্যা রয়েছে, এগুলোকে আমরা চোখ বন্ধ করে, এটা একটা টেকনিক আর কি, এই টেকনিকের সাহায্যে আমরা সেটাকে মধ্যপদলোপী কর্মধারয় দাগিয়ে দিয়ে আসতে পারবো। এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য থেকে মাঝের যে পদটা আছে, এই পদ লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস,
ঠিক আছে। ওকে, আমরা যারা যারা হচ্ছে ইয়ে করেছিলাম, কমেন্ট করেছিলাম যারা, তাহলে কর্মধারয় সমাস অ্যান্সার করেছে তাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে, তাই না? তো কারা কারা কর্মধারয় সমাস অ্যান্সার করেছিল, কমেন্টগুলো যেহেতু উপরে চলে গিয়েছে, চাইলে তারা আবার কমেন্ট করতে পারেন। ওকে, রাতুল জুলকারনাইনকে মেনশন করেছে, ওকে থ্যাংক ইউ রাতুল। এছাড়া আমরা আর যারা যারা আছি আমরা একটু কমেন্ট করব। এমডি তৌহিদ লিখেছে দেখছি আপু, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসে কমেন্টগুলো আবার মানে ইয়ে হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা একটু বেশি বেশি কমেন্ট করব, হ্যাঁ বেশি বেশি কমেন্ট করব, এতে করে রিচটা ভালো থাকবে, রিচটা ভালো থাকবে, ঠিক আছে। ওকে, তো আমরা যারা যারা ক্লাসে আছি আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিব, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। এবং আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ মানে গরম লাগছে, কি পরিমাণ ঘামছি। তো আসলে ক্লাস নিতে গেলে তখন ফ্যানটা অফ রাখা লাগে, তো প্রচুর গরম লাগে এই সময়। ওকে, আমরা পরবর্তীতে যাই। আমাদের পরবর্তীটা হচ্ছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে, ওকে এখানে হচ্ছে 4টা অপশন দেওয়া হবে আপনাকে। আগে অপশনগুলো লিখি। অপশনগুলো কি কি আছে? অপশনগুলো হচ্ছে শশব্যস্ত, কালচক্র, তারপরে আছে মন মাঝি, এরপরে রয়েছে বহুব্রীহি। ওকে, কোশ্চেনটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? কই যাও? উপমান কর্মধারয়, ওকে এটা খুব মজার একটা কোশ্চেন, এটাকে আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। তো একটু উপমান কর্মধারয় সমাস, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ উপমান কর্মধারয় সমাস কোনটি? ওকে, এটা কিন্তু সমাসে খুব মানে সবাই খুব কনসার্ন থাকে এই টপিকটা নিয়ে, উপমান উপমিত রূপক নিয়ে, তাই না? তো এইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সবাই খুব ভালো পারে সমাসের এই ইয়ে অংশটা। দেখি কে কে এটার সঠিক অ্যান্সার করতে পারেন। উপমান কর্মধারয় সমাস কোনটি? শশব্যস্ত, কালচক্র, মন মাঝি এবং বহুব্রীহি। বহুব্রীহি সমাস মানে বহুব্রীহি শব্দটা নিজের সরি বহুব্রীহি শব্দটারও কিন্তু সমাস নির্ণয় করা যায়, তাই না? তো আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি এবং আপনারা অ্যান্সারটা করার পর আমি কিন্তু কোশ্চেনটা সলভ অবশ্যই করব, কিন্তু তার আগে আপনারা একটু চেষ্টা করেন। এবং এটা খুব কমন একটা টপিক সমাসে, হ্যাঁ সমাস থেকে এই টপিকটা খুব কমন একটা টপিক, এবং এই টপিকটা অন্য কোনো কিছু না পারলেও এই টপিকটা কেউ বাদ দিয়ে পড়ে না, এই টপিকটা সবাই পড়ে। ওকে, কারো কমেন্ট পাচ্ছি না, যারা আছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করব, ঠিক আছে? আমরা যারা আছি ক্লাসে সবাই একটু বেশি বেশি কমেন্ট করব। ক্যামেরাটা ওকে, আমরা যারা যারা আছি সবাই ক্লাসটাতে একটু বেশি বেশি কমেন্ট করব এবং সেই সাথে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। উপমান কর্মধারয় সমাস কোনটি? কি কি আছে? শশব্যস্ত, কালচক্র, মন মাঝি এবং বহুব্রীহি।
আমরা সবাই একটু কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করি, তারপরে আমি কোয়েশ্চেনটা সলভ করব, ঠিক আছে? আমরা আর বেশিক্ষণ সময় নিব না, হ্যাঁ? যারা অ্যান্সার করতে মানে চেষ্টা করব, আর যদি না পারি তাহলে পাস লিখে দিব। ওকে, এমডি আব্দুর রাজ্জাক লিখেছে শশব ব্যস্ত, এমডি আমির লিখেছে খ, থ্যাংক ইউ যারা অ্যান্সার করার চেষ্টা করেছেন। সোলাইমান রাকিব লিখেছে শশব ব্যস্ত। ওকে ওকে, আর বাকি যারা এখনও অ্যান্সার করতে চেষ্টা করছেন বা করতে পারছেন না তারা সাথে থাকেন, আমরা এখন কোয়েশ্চেনটা সলভ করব। দেখেন, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো, এই কথাটা দিয়ে সারা জীবন মনে রাখবেন যে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসটা হচ্ছে এমন একটা সমাস যেখানে তুলনা তো অবভিয়াসলি বোঝাবেই, হ্যাঁ? তুলনা না বোঝালে তো সেখানে কর্মধারয় সমাসটা আসলে আমরা কর্মধারয় সমাসের বেসিকই আমরা জানি তুলনা বোঝায়। তুলনা তো অবশ্যই বোঝাবে, তবে এমন একটা তুলনা যে তুলনাটা করার সময় সেখানে সাপোজ আপনি দুইটা বস্তুর মধ্যে তুলনা করছেন, হ্যাঁ? সেই দুইটা বস্তুর মধ্যে কোন সাধারণ জিনিসটাকে আপনি তুলনা করছেন, যে আপনি একটা জিনিসকে কালো বলছেন, হ্যাঁ, যে তুমি কাজলের মতো কালো। তো এই যে কাজলের মতো কালো বলছেন, তাকে সাধারণ গুণটা কি? কালো। এই যে সাধারণ গুণটা, এই সাধারণ গুণটা উল্লেখ করে যখন আপনি তুলনা করবেন, হ্যাঁ, সাধারণ গুণটা উল্লেখ থাকলে সেটা হচ্ছে আপনার উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। এর বাইরে যদি আপনাকে কেউ মানে একদম বেদবাক্য হিসেবেও বলে যে হচ্ছে এটা উপমান কর্মধারয় সমাস, নো, কখনোই না। উপমান কর্মধারয় সমাসে সবসময় সাধারণ গুণের উল্লেখ থাকতে হবে, তাহলে সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাস হবে। এবং আরেকটা বিষয় তো আপনারা সবাই জানেন, হ্যাঁ, ওই যে বিশেষ্য এবং বিশেষণ চেনেন না? বিশেষ্য এবং বিশেষণ, এটা একটু অনেকের বুঝতে কষ্ট হতে পারে। সবাই মানে ইংলিশে খুব সহজে নাউন প্রোনাউন চিনলেও বাংলাতে আপনার মানে ওই বিশেষ্য বিশেষণ সর্বনাম এগুলো একটু চিনতে হয়তো কষ্ট হতে পারে। তো আমি বিশেষ্য বিশেষণের বিষয়টাও যদি বলি, যে উপমান সমাসে সবসময় প্রথমে একটা নাউন থাকবে, অর্থাৎ বিশেষ্য থাকবে, তারপরে হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ ওই যে বিশেষণ থাকবে, ঠিক আছে? একটা নাউন থাকবে এবং পরে ওই বিশেষণ থাকবে, মানে একটা গুণের উল্লেখ থাকবে। তো দেখেন এখানে এই যে সাধারণ গুণের উল্লেখ পাবেন যে তুলনার মধ্যে, সেটা আপনার উপমান কর্মধারয় সমাস। সব সময় এটা মাথায় রাখবেন, সাধারণ গুণের যদি উল্লেখ না থাকে তাহলে সেটা কখনোই উপমান কর্মধারয় সমাস হবে না। তাহলে এখানে সাধারণ গুণ দেখেন শশব ব্যস্ত, হ্যাঁ, শশব ব্যস্ত, এটা যদি আপনি ব্যাস বাক্য করেন, শশব ব্যস্ত, এটাকে ব্যাস বাক্য করলে হয় কি? শশের ন্যায় ব্যস্ত, তাই না? শশের ন্যায় কি? ব্যস্ত। কালচক্র, কাল রূপ চক্র, কাল রূপ চক্র, এটা তো যখনই রূপ থাকে, সেই রূপ থাকলে সেটা আবার আপনার রূপক কর্মধারয় সমাস হয়ে যায়। ব্যাস বাক্যে যদি রূপ কথাটা থাকে সেটা হয়ে যায় কি? রূপক কর্মধারয় সমাস। মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি, বহুব্রীহি, সে নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দটা নিজেই কিন্তু বহুব্রীহি সমাস, ঠিক আছে? তার মানে আমাদের এখানে একমাত্র এই যে শশব ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, এখানেই শুধুমাত্র সাধারণ গুণটার উল্লেখ রয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের আরও উদাহরণ আপনি দিতে পারেন, কুসুম কোমল, তাই না? কুসুম কোমল, কুসুমের মতো কোমল, তাই না? তো এই যে কোমল, এই কোমল হচ্ছে এখানে সাধারণ যে গুণ, এই সাধারণ গুণটার উল্লেখ রয়েছে বলে এটা আপনার উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে? উপমান কর্মধারয় সমাসের আরও উদাহরণ আপনি বলতে পারেন কুন্দ শুভ্র, হ্যাঁ, কুন্দ শুভ্র, কাজল কালো, এগুলো সবই হচ্ছে আপনার
কি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। অবশ্যই এখানে কি থাকতে হবে, সাধারণ গুণের উল্লেখ থাকবে। এবং এই একটা কথা যারা আগে থেকে জানতেন তারা তো জানতেনই, আর যারা জানতেন না তারা সব সময় আজকের পর থেকে মাথায় রাখবেন, উপমান কর্মধারয় সমাস হওয়ার জন্য অবশ্যই আপনাকে সাধারণ গুণের উল্লেখ থাকতে হবে। না হলে সেটাকে আপনাকে যতভাবেই বোঝাক আপনি বলবেন যে না এটা উপমান কর্মধারয় সমাস না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কারা কারা যারা যারা কমেন্ট করেছিলাম তারা অ্যান্সারটা মিলিয়ে নিব, আর যারা যারা অ্যান্সার করতে পারেনি তাদেরও মন খারাপ করার কিছু নেই। আপনি পারেন না বলে কিন্তু আজকে আমার ক্লাস করতে এসেছেন, পারলে কিন্তু ক্লাস করতে আসতেন না, তাই না? তো যারা আমরা পারি না তারা আজকে শিখে নিলাম, আর যারা পারতাম তাদের তো অ্যান্সারটা হয়ে থাকলে খুবই ভালো, আপনার প্রিপারেশন ভালো আছে। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আমরা যারা আছি সবাই একটু ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিব, ঠিক আছে? ক্লাসে কিন্তু ভিউ কমে গিয়েছে, তো আমরা সবাই একটু ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিব। দেখেন, যদি ক্লাসে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কি করবে, এই রিচ কমিয়ে দিবে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আমি লাইভ ক্লাস করব সেই ক্ষেত্রে এখানে রিচটা ভালো আসবে না। ঠিক আছে, আপনি একটু এখানে লাইক কমেন্ট শেয়ারটা একটু বেশি করে করার চেষ্টা করেন। আপনার কোথাও শেয়ার করতে না পারেন, পাবলিকলি আপনার টাইম লাইনে শেয়ার করে দেন, ঠিক আছে? কারণ সব জায়গায় তো আর লাইভ ক্লাস শেয়ার করার জন্য পারমিশন থাকে না পাবলিক গ্রুপগুলোতে। আপনি আপনার নিজের টাইম লাইনেই শেয়ার করে রাখেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে, এখানেও আপনার আবার 4টা অপশন দিয়েছে। হ্যাঁ, 4টা অপশন দিয়েছে, এবং 4টা অপশনে কি বলা হচ্ছে, কি কি অপশন রয়েছে? অজানা দোতলা, অজানা দোতলা। পরবর্তী অপশনে রয়েছে 80-20 এবং কানাকানি। ওকে, এখানে আপনাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ব্যতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? ব্যতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? ওকে, এটা আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অপশনে রয়েছে অজানা, দোতলা, 80-20 এবং কানাকানি। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। এবং লাইভে কিন্তু যথারীতি ভিউ কমে গিয়েছে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন, না হলে কিন্তু রিচ কমে গেলে তখন কিন্তু লাইভ ক্লাস পরবর্তীতে আপনাদের টাইম লাইনে আর পৌঁছাবে না। সবাই একটু বেশি বেশি কমেন্ট করতে থাকেন। আচ্ছা, পারেন আর না পারেন, কোশ্চেনের অ্যান্সারটা তো করতে পারেন, তাই না? কোশ্চেন অ্যান্সারটা তো করার ট্রাই করতে পারেন। ওকে, আমরা একটু অ্যান্সারটা করার চেষ্টা করব। আমি একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি এসে অবশ্যই কোশ্চেনটা সলভ করব। আমি 1 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। সবাই কমেন্টে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করেন।
যা ওকে, তো চলে আসলাম, দেখি কার কার কমেন্ট করেছে। আচ্ছা, সুলাইমান রাকিব কমেন্ট করেছে 80-20, এমডি আমির লিখেছে ঘ। ওকে, বাকিরা কোথায়? বাকিরা কমেন্ট করছেন না, কার সামনে কি পরীক্ষা আছে? যারা লাইভ ক্লাসে আছেন, কার কার সামনে কি কোন সেক্টরের পরীক্ষা আছে সামনে? ওকে, লাইভটা একটু শেয়ার করতে হবে, লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই শেয়ার করে দেন লাইভ ক্লাসটা, যাতে করে সবার কাছে ক্লাসটা পৌঁছে যায়, ঠিক আছে? ক্লাস শেয়ার, বেশি বেশি শেয়ার করব, লাইক কমেন্ট তো অবশ্যই করব, বেশি বেশি কমেন্ট করতে থাকবো। সামনে কার কোন সেক্টরের পরীক্ষা আছে একটু দেখি, এবং স্পেশাল বিসিএস কারা কারা দিচ্ছেন, স্পেশাল বিসিএস কারা কারা দিচ্ছেন। এখনকার ক্লাসগুলো কিন্তু স্পেশালি যারা 48 দিবেন, 48 যারা দিবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল, এবং আজকের এই ক্লাস থেকে 48-এ অবশ্যই আপনি 1 মার্ক কমন পেয়ে যাবেন। 48 অর্থাৎ ডাক্তার ভাইয়া আপু কারা কারা আছেন, কাদের সামনে পরীক্ষা, স্পেশাল বিসিএসের যে পরীক্ষাটা কাদের আছে, এবং এখন যে ম্যারাথন ক্লাসগুলো যদি আপনি করেন, আপনাদের উপস্থিতি না থাকলে কিন্তু আসলে ক্লাসগুলো সেভাবে নেওয়ার আমি আগ্রহ পাবো না, ঠিক আছে? এবং কয়েকদিন ধরেই আমি কিন্তু দিচ্ছি, অ্যানাউন্স দিচ্ছি যে ডাক্তার আপুদের বা ডাক্তার ভাই আপুদের জন্য ম্যারাথন ক্লাস অ্যারেঞ্জ করা হবে। দেখেন, ক্লাস আসলে লাইভ ক্লাস করতে গেলে আপনারা কেউই সেভাবে উপস্থিত থাকেন না, তাই না? তো লাইভ ক্লাস আপনারা যদি না করেন, এবং মানে পেইড ব্যাচেও দেখা যায় কি আপনারা ওইভাবে অ্যাডমিশন নিচ্ছেন ঠিকই, কিন্তু সেভাবে আপনারা লাইভ ক্লাসগুলো করেন না। ওই রেকর্ডেড ক্লাস করে আসলে তো ওইভাবে কোনো বেনিফিট পাওয়া যায় না। তো কারা কারা আমরা আছি স্পেশালি এখন এই কয়েকদিন যে একটানা ক্লাস চলবে, এগুলো স্পেশালি 48তম যারা দিবেন তাদের জন্য স্পেশাল, হ্যাঁ, তাদের জন্য এই ক্লাসগুলো স্পেশাল হবে। এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে আমরা একটা করে টপিক এভাবে সলভ করার চেষ্টা করব, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে টপিক সলভ করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ক্লাস থেকে আপনি উপকৃত হন। এবং আজকের এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি আজকের এই ক্লাসটা আপনি শেষ পর্যন্ত থাকলে এখান থেকে আপনি 1 মার্ক অবশ্যই কমন পাবেন, ঠিক আছে? তো দেখেন, আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অপশনে রয়েছে অজানা, দোতলা, 80-20, কানাকানি। তো ব্যতিহার বহুব্রীহিটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? ব্যতিহার বহুব্রীহি খুব সহজে মনে রাখবেন, হ্যাঁ, খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিই। পূর্বপদে আ, পরপদে ই, পূর্বপদে আ, পরপদে ই থাকবে, এটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এবং সবথেকে মজার আরেকটা টেকনিক হচ্ছে দ্বিরুক্ত শব্দ পড়েছি না আমরা বাংলাতে, দ্বিরুক্ত শব্দ, সেই দ্বিরুক্ত শব্দটাকে আমরা এখানে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হিসেবে দেখব। যেমন কানা কানি, আ ই, কানা কানি, লাঠা লাঠি, হাতাহাতি, চুলাচুলি, মারামারি, কারাকারি, এগুলো কি সবগুলো ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। এই ক্লাসে একটা মার্ক অবশ্যই নিশ্চিত করে নেন যে ব্যতিহার বহুব্রীহি সমাস কিভাবে মনে রাখবেন, ঠিক আছে? এবং
যখনই দেখবেন দ্বিরুক্ত শব্দ, বাংলা ব্যাকরণে তো আমরা দ্বিরুক্ত শব্দটা তো আর বোঝার কিছু নেই, এটা তো সবাই আমরা কম বেশি পারি। দ্বিরুক্ত শব্দ যখনই দেখবেন সেটাই আপনার ব্যতিহার বহুব্রীহি, এবং ব্যতিহার বহুব্রীহিতে মনে রাখবেন পূর্বপদে আ, পরপদে ই, এই দুটো বর্ণ পাবেন। সেই সাথে দ্বিরুক্ত শব্দ থাকলে সেটাকে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাস বলবো। এছাড়া বহুব্রীহি সমাসটা তো আপনাকে অবশ্যই আগে চিনতে হবে। বহুব্রীহি সমাস মানে কি? নতুন অর্থ প্রকাশ পায়, তাই না? নতুন অর্থ প্রকাশ পাবে এবং সেই সাথে আপনার কি হবে? দ্বিরুক্ত শব্দ হবে, এবং আরও খেয়াল করলে দেখবেন পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়ে যে সমাসটা হবে সেটাই হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্লাসে রেসপন্স চাই, অনেক রেসপন্স করেন ক্লাসে আপনারা বেশি বেশি রেসপন্স করলে ক্লাসে থাকতে অনেক সময় ক্লাসে থাকতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা যত বেশি বেশি রেসপন্স করবেন ক্লাসে তত বেশি ক্লাস নিব। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে যাব। আর কারা কারা এই এখন নতুন করে যুক্ত হয়েছেন, কে নতুন করে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান তো। কারা কারা একদম নতুন করে ক্লাসে এখন যুক্ত হচ্ছেন জানিয়ে দিবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ওকে, পুষ্প সৌরভ এটা কি 5 নাম্বার, তাই না? পুষ্প সৌরভ কোন সমাস? অপশনে রয়েছে তৎপুরুষ, অপশনে রয়েছে বহুব্রীহি, অপশনে রয়েছে দ্বিগু, অপশনে রয়েছে অব্যয়ীভাব। ওকে, হ্যাঁ, নীলকাব্য লিখেছি পূর্বপদে আ, পরপদে ই। ওকে, থ্যাংক ইউ নীলকাব্য। আমরা বেশি বেশি কমেন্ট করি। কারা কারা ক্লাসে আছি তারা একটু ক্লাসে কমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, আমাদের কোশ্চেনে বলা হচ্ছে, কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে পুষ্প সৌরভ কোন সমাস, এবং অপশনে রয়েছে তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। ওকে, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। পুষ্প সৌরভ কোন সমাস? পুষ্প সৌরভ কোন সমাস? এটার ব্যাস বাক্য কি হয়? পুষ্প সৌরভ সৌরভের ব্যাস বাক্য কি হয়? ঠিক আছে নাকি ভুল আছে? পুষ্প সৌরভ কোন সমাস এটা আমরা কমেন্ট করার চেষ্টা করি। পুষ্প সৌরভ কোন সমাস? পুষ্প সৌরভ কোন সমাস? আমরা সবাই ক্লাসে একটু বেশি রেসপন্স করার চেষ্টা করব। হ্যাঁ, ক্লাসে বেশি রেসপন্স করার চেষ্টা করব এবং ক্লাসে কমেন্ট করার চেষ্টা করব। পারেন বা না পারেন কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করেন। ওকে, দেখেন পুষ্পের সৌরভ এটা হচ্ছে ব্যাস বাক্য, এবং দেখেন ব্যাস বাক্য ছিল কি? ব্যাস বাক্য হচ্ছে পুষ্পের সৌরভ এখান থেকে একটা বিভক্তি লোপ পেয়েছে। যখন সমাসটা নির্ণয় করেছি তখন কিন্তু এই বিভক্তিটা লোপ পেয়ে
একটা বড় বাক্য থেকে একটা পদে পরিণত হয়েছে, সেটা হচ্ছে পুষ্প সৌরভ। যখনই ব্যাস বাক্য থেকে এরকম বিভক্তি লোপ পাবে, সেই সাথে পরপদের অর্থকে প্রাধান্য দিবে, সেটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। ঠিক আছে, পুষ্প সৌরভ তাহলে কি সমাস? পুষ্প সৌরভ হচ্ছে তৎপুরুষ সমাস। খেয়াল রাখবেন, যখনই দেখবেন ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পেয়ে কোনো সমাস হচ্ছে এবং সেই সমাসটাতে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এবং আমাদের এই যে পরপদের অর্থ প্রধান কিন্তু আরেকটা সমাসও আছে, আরো দুইটা আছে, একটা দ্বিগু আর একটা কর্মধারয়। এখন পরপদের অর্থ প্রধান হলেও এই তিনটার সাথে পার্থক্য কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আগের কোশ্চেনে বলেছি। তৎপুরুষ সমাসে দেখব ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ হচ্ছে, দ্বিগুতে যেয়ে দেখব আমরা ব্যাস বাক্যের সমাহার পাচ্ছি, এবং কর্মধারয় দেখব তুলনা বোঝাচ্ছে। তাহলে আমরা তিনটায় পরপদের অর্থ প্রধান হলেও সেই তিনটাকে আমরা খুব সহজে আলাদা করতে পারবো। ঠিক আছে, এবং দেখেন আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু অপশনে এখানে তৎপুরুষের সাথে দ্বিগুকে দিয়ে রেখেছে, আবার আগের কোশ্চেনটাতে আপনার কর্মধারয়ের সাথে তৎপুরুষকে দিয়েছিল, যাতে আপনি কনফিউজড হন যে দুইটাই তো তাহলে পরপদের অর্থ প্রধান, কোনটা তাহলে মানে আপনার যে কাঙ্ক্ষিত সমাস সেটা কোনটা। এই জায়গাটাতে আপনাকে কনফিউজড করার জন্য কিন্তু এই বিষয়গুলো অপশনে দেওয়া থাকে। ঠিক আছে, তো যারা মানে অ্যান্সার করতে পারেননি তারা অ্যান্সারটা আশা করছি এখন বুঝতে পেরেছেন, নির্ণয় করতে পারছেন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন বলছে, পরবর্তী কোশ্চেনটা আরও সহজ, এটা আশা করছি সবাই পারবে। জলে স্থলে কোন সমাস? জলে স্থলে কোন সমাস? অপশনে রয়েছে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অপশন গ তে রয়েছে অলুক দ্বন্দ্ব, এবং অপশন ঘ তে রয়েছে নয় দ্বন্দ্ব। ওকে, দেখি কে কে এটা অ্যান্সার করতে পারেন। সেই সাথে ক্লাসটা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, ক্লাসে কমেন্ট করবেন এবং সেই সাথে ক্লাসটাকে শেয়ার করে দিবেন। আমাদের প্রশ্ন হচ্ছে জলে স্থলে কোন সমাস? জলে স্থলে কোন সমাস? অপশনে রয়েছে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এবং নয় দ্বন্দ্ব। চারটা অপশন দেওয়া রয়েছে। ওকে, রুহুল মন্ডল লিখেছে অলুক দ্বন্দ্ব। বাকি যারা আছে তারা অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন, জলে স্থলে আমরা এখানে এটা দ্বন্দ্ব সমাস হবে, অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? অপশনগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু দ্বন্দ্ব সমাসের কোন প্রকারভেদটা হবে সেটা আসলে বোঝা একটু এখানে কষ্ট। তো দেখেন, বোঝা খুবই সহজ। এই যে জলে স্থলে, এটাকে যদি ব্যাস বাক্য করেন জলে ও স্থলে, জলে ও স্থলে, বেশিরভাগ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখবেন যে ব্যাস বাক্য থেকে বিভক্তিটা মানে চলে যায়, বিভক্তি চলে যেয়ে আপনার দ্বন্দ্ব সমাসটা হয়। কিন্তু যখনই দেখবেন যে ব্যাস বাক্যে যে বিভক্তি ছিল সেটাও আপনার নিষ্পন্ন যে সমাস সেখানেও রয়ে গিয়েছে, সেটাকে আমরা বলবো কি সমাস? অলুক সমাস। যখনই ব্যাস বাক্যের বিভক্তি লোপ না পেয়ে সমাস হবে সেটাকেই আমরা বলবো অলুক সমাস। এবং অলুক সমাস মানেই যে কোনো জায়গাতেই যদি আপনি পান অলুক মানেই সেখানে বিভক্তি লোপ হবে না। তাহলে দেখেন, আমরা তো দ্বন্দ্ব সমাস কি জানি? বাবা ও মা, বাবা ও মা, বাবা মা। তো এখানে দেখেন কোনো বিভক্তি ছিল?
কোনো বিভক্তি কিন্তু এখানে ছিল না, বিভক্তি ছিল না, বিভক্তি এখানে যখন সমাস হয়েছে সমাসেও নেই, শুধুমাত্র আমাদের এই যে ও কিংবা এবং ছিল সেটা চলে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব সমাস তো আমরা জানি উভয় পদের অর্থ প্রধান, জলে স্থলে, তাই না, জলের অর্থও প্রাধান্য পাচ্ছে, স্থলের অর্থটা প্রাধান্য পাচ্ছে। কিন্তু যখন দেখেন জলে এবং স্থলে, জল স্থল দুইটা মূল শব্দ হচ্ছে জল এবং স্থল, সেটার সাথে আপনার এই যে এ বিভক্তি যুক্ত হয়েছে এবং মূল শব্দটার সাথে যে বিভক্তিটা যুক্ত হয়েছিল সেই বিভক্তিটা সহই আবার আপনি সমাস নিষ্পন্ন পদ করেছেন, তাই না। তো যখনই আপনার এই বিভক্তিটা লোপ হবে না সেই সমাসকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। বোঝা গিয়েছে? খুব সহজেই আমরা এভাবে অলুক দ্বন্দ্ব সমাস মনে রাখতে পারি। খুব সহজেই আমরা এখানে অলুক দ্বন্দ্ব সমাসটা কিভাবে মনে রাখতে পারি, তাহলে যে আমাদের ব্যাস বাক্যের বিভক্তিটা লোপ না পেয়ে যেই সমাস হবে সেটাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, সমার্থক দ্বন্দ্ব সমাস তো আমরা চিনি, সমার্থক দুটো শব্দ থাকবে, বিপরীতার্থকে দুটো বিপরীত শব্দ থাকবে এবং দুটোর অর্থই প্রাধান্য পাবে। নয় দ্বন্দ্ব সমাস যেটা সেখানে না বোধক অর্থ বোঝাবে। ওকে, যারা যারা কমেন্টে অ্যান্সার করেছিলেন বা করতে পারেননি কারোরই হতাশ হওয়ার কিছু নেই, অ্যান্সার যারা দিতে পেরেছেন তারা তো পেরেছেন, যারা পারেননি আশা করছি তারা শিখে গিয়েছেন। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব, তার আগে কিছু কমেন্ট দেখে নিই। আর ওকে, রুহুল মণ্ডল লিখেছিল অলুক দ্বন্দ্ব, হ্যাঁ আহসান আহমেদ লিখেছে অলুক দ্বন্দ্ব। আহসান আহমেদ লিখেছে স্যার আপনার কোনো পেট ব্যাস, আচ্ছা উনি বোধহয় পেড ব্যাচের কথা বলেছেন, পেড ব্যাচ। ওকে স্যার কোনো পেড ব্যাচ আছে কিনা ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ পেড ব্যাচ আছে, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুটো একসাথে হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে ইনবক্স করবেন, পেড ব্যাচ রয়েছে, যারা পেড ব্যাচে আসতে চান অবশ্যই পেড ব্যাচ আছে। ঠিক আছে, ওকে, তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, পরবর্তী কোয়েশ্চেনটা একটু কঠিন হবে হয়তো অনেকের জন্য, না কঠিন হবে না, কারণ এখানে শুধু কি বলেছে, এটার ব্যাস বাক্য নির্ণয় করতে বলেছে। বিস্ময়াপন্ন এটার ব্যাস বাক্য নির্ণয় করেন। অপশনে রয়েছে বিস্ময় দ্বারা আপন্ন, অপশন খতে রয়েছে কি বিস্ময়ে আপন্ন, অপশন গতে রয়েছে বিস্ময়কে আপন্ন, এবং অপশন ঘতে রয়েছে বিস্ময়, ঘতে কি রয়েছে বিস্ময়ে যে আপন্ন। ওকে, এটা খুব সহজ একটা প্রশ্ন, বিস্ময়াপন্ন সমাসটার ব্যাস বাক্য নির্ণয় করতে বলেছে। এটা কিসের প্রশ্ন? 37 এর প্রশ্ন, 37 বিসিএস এর একটা কোয়েশ্চেন এটা। হ্যাঁ 37 বিসিএস এর একটা কোয়েশ্চেন, বিস্ময়াপন্ন ব্যাস বাক্য নির্ণয় করেন। এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা সবাই পারে। ওকে, দেখেন বিস্ময়াপন্ন এটার ব্যাস বাক্যটা কি? বিস্ময়াপন্ন এটার ব্যাস বাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন, বিস্ময় দ্বারা আপন্ন না, বিস্ময় আপন্ন এটাও না, বিস্ময় যে আপন্ন এটাও না, বিস্ময়কে আপন্ন মানে
মানে এটার ব্যাস বাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন, এবং এটার মিনিংটা কি? বিস্ময় আপন্ন মানে বিস্ময় মানে হতবাক হয়ে যাওয়া, হ্যাঁ, কোনো কিছু দেখে খুব বেশি অবাক হয়ে যাওয়া, বিস্ময়াপন্ন। ওকে, তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনে যাব। আমরা কার কার ক্লাসে আছি একটু ক্লাসে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করব, ঠিক আছে? ক্লাসটা আমরা লাইক কমেন্ট শেয়ার করব এবং সেই সাথে প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে বলছে, ওকে এখানে অপশনে দিয়েছে, 4টা অপশন দিয়েছে। জনশ্রুতি, তারপরে রয়েছে অপশন খতে রয়েছে অনমনীয় খাসমহল, এবং অপশন ঘতে রয়েছে তপবন। এখানে জানতে চাওয়া হয়েছে বহুব্রীহি সমাস কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ। ওকে, অপশনে বলা হয়েছে জনশ্রুতি, অনমনীয়, খাসমহল, তপবন। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? ঠিক আছে, বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? এটা 36তম বিসিএস এর একটা কোয়েশ্চেন। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি, অনমনীয়, খাসমহল, তপবন। 4টা অপশনে দেওয়া আছে, এর মধ্যে কোনটা বহুব্রীহি সমাসের উদাহরণ? আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। কমেন্ট এত কম পাচ্ছি কেন? মানে হচ্ছে সমাজকে অনেক কঠিন লাগে নাকি? মনে হচ্ছে সমাজ অনেক কঠিন লাগে। প্রথমে অনেকেই ক্লাসে ছিল, আস্তে আস্তে সবাই মানে কমে গেল। আমার তো ধারণা সমাজ হয়তো একটু কঠিন লাগে, যার কারণে অনেকেই ক্লাসে কন্টিনিউ করছেন না। ওকে, আচ্ছা দেখেন, বহুব্রীহি সমাস আমরা কি জানি? বহুব্রীহি সমাস আমরা জানি এখানে নতুন অর্থ পাই, ঠিক আছে? বহুব্রীহি সমাসে আমরা কি পাই? নতুন অর্থ পাই। তাহলে নতুন অর্থ পাই আমরা যে সমাসে, সেটা হচ্ছে আমাদের কি সমাস? বহুব্রীহি সমাস। এবং এখানে দেখেন বহুব্রীহি সমাস এখানে কোনটা? এই যে অনমনীয়, এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। হ্যাঁ, এখানে অনমনীয় অর্থাৎ নমনীয় নয় যা, এবং এটাকে যদি আমরা আরও বিশ্লেষণ করে বলি, এটা হচ্ছে নয় বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে আমরা না অর্থ পাই, হ্যাঁ না অর্থ পাই, এই জিনিসটাও শিখে রাখেন। বহুব্রীহি সমাস তো সহজেই চিনেন যে নতুন অর্থ প্রকাশ পায়। সেই ক্ষেত্রে আমাদের যে নয় বহুব্রীহি, এটাও মাথায় রাখবেন যে না অর্থবোধক অব্যয় থাকলে সেটা হচ্ছে আমাদের নয় বহুব্রীহি। এবং না অর্থবোধক অব্যয়গুলো কি কি? যেরকম অ, বে, লা, নি, হ্যাঁ, অ, বে, লা, নির এবং না। এই যে অব্যয় অ, বে, লা, নির, না, এগুলো না বোধক অর্থ বোঝায়, এবং এই অব্যয়গুলো থাকলে সেটাকে আমরা বলবো নয় বহুব্রীহি। এবং বহুব্রীহি সমাস যেটাতে আমরা নতুন অর্থ পাবো সেটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস চেনার উপায়। তো আচ্ছা, আজকে আমরা ক্লাস কন্টিনিউ করব না। কারো কোনো মানে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এবং আমার কাছে মনে হচ্ছে সমাজটা বোধহয় আপনাদের জন্য একটু কঠিন,
আপনারা কেউই ক্লাসে আসলে রেসপন্স করছেন না। তো আমরা কি করব, আগামীকাল আমরা আবার সমাসের ক্লাস করব, ঠিক আছে? এবং আগামীকাল রাত 8টায় আমরা আবার ক্লাস করব এবং আপনারা সমাসটা সবাই পড়বেন। পড়ার পরে আমরা আগামীকাল রাত 8টায় আবার সমাস নিয়ে কোশ্চেন সলভ করব। তাহলে কি হবে, আপনারা পড়ার পরে যখন কোশ্চেনটা সলভ করবেন তখন দুইটা জিনিস একসাথে কম্বিনেশন হবে এবং আপনার জন্য জিনিসটা বেটার হবে, ঠিক আছে? তাহলে আমরা আগামীকাল আবার কখন ক্লাস করব? আগামীকাল আমরা রাত 8টায় ক্লাস করব এবং রাত 8টার ক্লাস আমরা আবারও সমাসের উপরেই করব, সমাসের কোশ্চেন সলভ করব বিগত সালের। এবং আপনাদের কাজ থাকবে সমাসটা ভালো করে বাসায় পড়া, ঠিক আছে? আপনারা কালকে অবশ্যই ভালো করে সমাসটা বাসায় প্র্যাকটিস করবেন। একটু প্র্যাকটিস করে তারপরে আমার সাথে ক্লাসে জয়েন করবেন। ইনশাল্লাহ আমরা রাত 8টায় আবার সমাসের কোশ্চেন সলভিং ক্লাস করব, ঠিক আছে? কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমরা ক্লাস আর কন্টিনিউ করব না। মনে হচ্ছে আপনাদের কাছে অনেক কঠিন লাগছে, কেউই অ্যান্সার করতে যাচ্ছেন না, তাই না? খুব কঠিন বিষয় দিয়ে ফেলেছি প্রথম দিনের ক্লাসে আসলে একটু সহজ বিষয় দেওয়ার দরকার ছিল। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল ক্লাস করব আবার রাত 8টায়। সবাই সাথে থাকবেন এবং সবার জন্য কি কাজ থাকলো আপনারা সমাজটা বাসায় আজকে পড়বেন। পড়ে সেই সমাজটা পড়বেন এবং সমাজ যা পড়বেন সেটার উপরে আমরা আগামীকাল আবার বিগত সালের কোশ্চেনগুলো সলভ করব ক্লাসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য তাহলে ভালো হবে। তো আগামীকাল কারা কারা ক্লাসে থাকবেন একটু কমেন্টে জানাতে পারেন, কারা কারা আগামীকাল ক্লাসে থাকবেন। এবং আর আজকে কে কে একদম আমার সাথে নতুন ক্লাস করেছেন সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ক্লাস সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো বিষয়ে কোনো রকম কোনো ধরনের জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ইনবক্স করবেন। তো আজকের মতো ক্লাস আসলে এখানেই শেষ করি। আসলে হয় কি, যখন আমি কোনো বিষয় পারি না সেই বিষয়টা আসলে কোশ্চেন সলভ করতে নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি বোধহয় আসলে কিছুই পারি না। এরকম কোনো কিছু না, একটু পড়েন। আজকে সমাজটা সবাই পড়েন এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার সমাজের উপরে কোশ্চেন সলভ করব। ইনশাল্লাহ আগামীকাল আপনি পারবেন। এবং যদি আপনি নিয়মিত আমার সাথে পড়াশোনা করেন এবং প্রতিদিন রাত 8টায় চেষ্টা করব কোশ্চেন সলভিং ক্লাস নেওয়ার জন্য, দেখা যাচ্ছে এই প্রেশারে কিন্তু আপনার রিভিশনটা হয়ে যাবে বা পড়াটা হয়ে যাবে। তো ওই যে প্রথমে একটা কথা বললাম যে শিক্ষা কখনোই বৃথা যায় না। আপনি যে শিক্ষাটাই নেন না কেন সেটা আপনার, আর শিক্ষা নেওয়া কিন্তু আসলে যে গুরুজনের থেকে যে আমরা শিক্ষা নিই তা না। আমরা আমাদের থেকে ছোট তার থেকেও আমরা কিছু শেখার আছে, যারা আমাদের থেকে বড় তাদের কাছে তো শেখার আছেই, যারা সমবয়সী তাদের থেকেও আমাদের শেখার আছে। এবং শিক্ষাটা এমন একটা জিনিস, আপনি হয়তো আজকে শিখছেন, সেটা হয়তো আপনার মনে হচ্ছে যে আজকের প্রেক্ষিতে এই শিক্ষাটা আমার কোনো কাজে লাগছে না, কিন্তু জীবনে কোনো না কোনো একটা সময় যে সেটা আপনার জন্য অবশ্যই কাজে লাগবে। শিক্ষা কখনো বৃথা যায় না। তো আমরা যারা আছি সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে নিয়মিত আপনাদের জন্য আমি লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতে পারবো এবং আমার একটা আগ্রহ থাকবে। এছাড়া আপনারা যারা চাকরি প্রার্থী আছেন আমার সাথে তারা তো আছেনই, তাছাড়া তোমরা যারা ছোট ভাই বোন যারা আছো নবম দশম শ্রেণীর এইচএসসির, এমনকি তোমরা যারা অ্যাডমিশন দিচ্ছ সবার জন্যই কিন্তু বাংলা ব্যাকরণ টপিক কিন্তু সেম, হ্যাঁ টপিক সেম, সিলেবাস সেম, তোমরা সবাই কিন্তু ক্লাসটা করতে পারো। এবং আপনারা যারা আছেন তারাও চাইলে আপনাদের ছোট ভাই বোনদের সাথে অ্যাডমিশন দিচ্ছে কিংবা 9-10 ইন্টার স্টুডেন্ট আছে তাদের সাথে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, আহসান হাবিব লিখেছে বিসিএস এর জন্য কোন বই পড়লে সব থেকে ভালো হবে একটু বলবেন। বিসিএস এর জন্য অবশ্যই বারবারই যেটা বলি, নবম দশম শ্রেণীর বোর্ড বই পড়বেন। নবম দশম শ্রেণীর যে বোর্ড বই বাংলা ব্যাকরণ সেটা পড়বেন, ঠিক আছে? বোর্ড বই পড়তে হবে, বোর্ড বই, তাও পুরাতনটা পড়বেন অবশ্যই।
সেই সাথে যে কোনো বাজারে প্রচলিত যে কোনো একটা ভালো মানের গাইড বই পড়লেই আপনার প্রস্তুতি মানে সম্পূর্ণ হয়ে যাবে। নবম দশম শ্রেণীর বোর্ড বইটা সাথে বাজারের যে কোনো একটা ভালো মানের গাইড বই আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আর আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক রাত 8টায়। সবাই সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।